আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের কম্পটন ইফেক্ট বা কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব টপিকটা। এই টপিকটা অনেক ইজি। তুমি যদি বইয়ের দিকে তাকাও তাহলে খুবই ছোট একটা ইনফো, একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করলো, ফোটনটা আর ইলেকট্রনটা দুই দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কিছুটা বেশি হয়। এই ঘটনাটাই হচ্ছে কি কম্পটন ইফেক্ট বা কম্পটন ক্রিয়া। এখন এটার যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো আলোচনা করার জন্য আমাদের দুইটা ক্লাস লাগবে। তোমাদের মনে হতে পারে কম্পটন ইফেক্ট বইতে ছোট একটা টপিক, এই টপিকটাতে মানে কি এমন আছে যা আলোচনা করার জন্য দুইটা ক্লাস লাগবে? আমাদের অবশ্যই লাগবে। তোমরা যদি সৃজনশীল কোশ্চেনগুলোর দিকে প্যাটার্নের দিকে লক্ষ্য রাখো তাহলে দেখবা প্রত্যেকটা টপিকের সবচেয়ে সুন্দর বিষয়গুলো নিয়ে সৃজনশীল কোশ্চেনগুলো হয়, বোর্ড কোশ্চেনগুলো হয়। যেসব স্যাররা মাস্টার ট্রেনার যারা আছে বোর্ড কোশ্চেনগুলো করেন তাদের কিন্তু এসব ব্যাপারে অনেক অভিজ্ঞতা থাকে এবং তারা ওই অনুযায়ী কোশ্চেনগুলো করেন। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে তোমাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর কোশ্চেনগুলোই করা হবে এবং অনেক ক্রিয়েটিভ কোশ্চেন করা হবে। তাই তোমাদেরকে কম্পটন ইফেক্টটা সম্পূর্ণরূপে বুঝতে হবে। তাই আমাদের কয়টা ক্লাস লাগবে? দুইটা ক্লাস। তো তোমরা দুইটা ক্লাসই করতে হবে, কিন্তু অন্যথায় দেখবা যে মনে হবে যে এটা একটা অর্ডিনারি টপিক। ঠিক আছে, যদি তুমি একটু দুইটা ক্লাস করো তাহলে মনে হবে না ইটস এ স্পেশাল টপিক। তো আমি ফিল করি এটা একটা স্পেশাল টপিক, তাই আমি আজকে এটার উপর একটা ভিডিও করছি। দেখো, কোনো একটা উচ্চ শক্তি সম্পন্ন ফোটন, উচ্চ শক্তি সম্পন্ন একটা ফোটন যদি এসে, কথা খেয়াল করে, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন এসে যদি একটা লক্ষ্যবস্তুকে, বিশেষত যেমন একটা ইলেকট্রন হতে পারে, একটা ইলেকট্রনকে আঘাত করে, তাহলে সেখান থেকে কিন্তু যেই ফোটনটা যেই পথে আসছিল আর সেই পথে যাবে না। সে ইলেকট্রন বা কোনো একটা লক্ষ্যবস্তুর সাথে আঘাত পেয়ে সে কোনো দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো আমি আজকে সেই জিনিসটাই আলোচনা করি। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তো এই দিক থেকে একটা ফোটন আসছে, এটা কি বলতো? ফোটন। এই যে ফোটনটা এখান থেকে আসছে, এই ফোটনটা এসে একে আঘাত করলো। ফোটনটার গতিপথ নর্মালি কিন্তু এই বরাবর, একদম অনুভূমিক বরাবর, মানে অনুভূমিক বরাবর বলা বাহুল্য যেহেতু আমি দেখতেই আসি, কিন্তু কথা হচ্ছে এটা অনুভূমিক না হয়, টোটাল কথা হচ্ছে ফোটনটা যেই পথে আসতেছে এই পথে যাওয়ার কথা। বাট ইলেকট্রনের সাথে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পর আমাদের ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এদিকে ধরো বিক্ষিপ্ত হয়ে চলে গেছে, এদিকে বিক্ষিপ্ত ইলেকট্রন, এটা বিক্ষিপ্ত ইলেকট্রন মানে এই ফোটনটা ইলেকট্রনটায় আঘাত করার পর ইলেকট্রনটা এদিকে দৌড় মারছে। আর এই ফোটনটা ধরো এইদিকে গেছে, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। এটা কি বলতো? বিক্ষিপ্ত ফোটন। বিক্ষিপ্ত ফোটন মানে এই যে ফোটনটা আসছিল সে এটার সাথে ধাক্কা খাওয়ার পর এদিকে চলে গেছে। তো এখানে কি ঘটনা ঘটে বা কি ঘটে সেগুলো আমাদেরকে জানতে হবে। আসলে এই যে আপতিত ফোটন, এটা কি ধরনের ফোটন? আপতিত। তো এই আপতিত ফোটনটা অবশ্যই অনেক শক্তি সম্পন্ন হতে হবে। আর আমরা জানি ফোটন হচ্ছে একটি ভরহীন কণা। কি ধরনের কণা? ভরহীন কণা। এটা মনে রাখতে হবে। তাহলে ফোটন হলো কি বলতো? ফোটন ভরহীন কণা। ফোটন হলো একটা ভরহীন কণা। তো আমরা যদি ফোটন ভরহীন কণা হয় তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা লাগবে আমাদের অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য লাগবে। তবে এই ফোটনের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে অবশ্যই, সেটাকে আমি ল্যামডা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি? আপতিত ল্যামডা। আপতিত ফোটন বা আলোটার, ফোটন মানে হচ্ছে আলো আমরা ধরবো আর কি, সেই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এর সাথে আঘাত খাওয়ার পর এইদিকে যে বিক্ষিপ্ত ফোটনটা হলো, এই ফোটনটার মানে ল্যামডার মানটা কিছুটা বেড়ে যাবে এবং সেই মানটা হবে হচ্ছে ল্যামডা প্রাইম। এটা হচ্ছে বিক্ষিপ্ত। এটা যেহেতু এদিকে বিক্ষিপ্ত ফোটনটা গেছে তাইলে এটা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটা হচ্ছে তুলনামূলক কি বলতো? এটা ছোট। এটা হলো ছোট। কার তুলনায় ছোট বলতো? এটার তুলনায় ছোট। আর এটা কি বলতো? বড়। কেন কার তুলনায় বড়? এর তুলনায় বড়। কথা কি ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এবার সামনের দিকে আগানো যায়। যেহেতু এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে তাহলে আমাদের আপতিত ফোটনের একটা কি আছে? শক্তি আছে না? আচ্ছা দেখ, শক্তির ব্যাপারটাতে আমরা একটু পরে যাই। আমরা প্রথমে থাকি এই হচ্ছে ঘটনা। তবে এখানে কিছু জিনিস আমি এখানে ইন্ডিকেট করিনি, সেটা হলো
এই যেই পথে যাওয়ার কথা ছিল কে আপতিত ফোটনটা, বিক্ষিপ্ত ফোটনটা, সেই পথের সাথে ধরো হচ্ছে কত ফাই কোণ করেছে, কত কোণ ফাই। আর ইলেকট্রনটা ছিল একদম এই অনুভূমিক বরাবর অবস্থান করতেছে, সেও এই পথের সাথে কত থিটা কোণে ধরো বিক্ষিপ্ত হয়ে গেছে। তো আমাদেরকে জানতে হবে কি জানো, এই যে ল্যামডাটা এটা তো ছোট, ছোট তুমি বলবা ছোট কিসে, কেমনে ছোট, ছোট না তুলনামূলক বড়, বাট এই যে এই মানে আপতিত ফোটনটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাওয়ার আগে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল, এই ফোটনটা যখন ধাক্কা খাওয়ার পর এদিকে গেছে গা, তখন এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা নতুন করে সৃষ্টি হয়েছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এটা বড়। তাইলে এই যে এদের মধ্যে একটা পার্থক্য আছে না, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা অর্থাৎ মানে ইলেকট্রনের সাথে বা লক্ষ্যবস্তুর সাথে বা টার্গেটের সাথে ধাক্কা খাওয়ার পর কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, সেইটা হচ্ছে কত বলতো, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা না, অথবা এটাকে ডেল ল্যামডাও বলা যায়। কি বলা যায় বলতো, ডেল ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন মানে বৃদ্ধি পেয়েছে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যটা। তাহলে এটা হচ্ছে এটা। আর এই জিনিসটাকে কিভাবে লেখা যায় জানো, এইচ বাই এম নট সি। কি লেখা যায়, এইচ বাই এম নট সি। কথা কি ক্লিয়ার? তাহলে এইচ বাই যখন এম নট সি লেখা যায়, এটার সাথে হচ্ছে 1 মাইনাস কস ফাই। তবে এখানে কিছু জিনিস তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো এইটুকু হচ্ছে হলো কি বৃদ্ধি, আর এটা হচ্ছে কোনটা বলো তো, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই দুইটা যদি দেওয়া থাকে ডিরেক্ট, তাহলে পার্থক্য বের করা যায় ইজিলি। আবার কখনো কখনো দেখা যায় তোমাকে বলে যে কি এই ল্যামডা প্রাইমটা বের করতে, তখন করে কি জানো, এই পাশটুকু নিলে বাকি সব যদি বসাই দিতে পারি, শুধু ল্যামডা প্রাইমটা বের করা যাবে। অথবা অনেক সময় ল্যামডা প্রাইম দেওয়া থাকে, ল্যামডাটাকে বের করতে বলে, তখন এগুলো নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য এই ফাইটা কি আমাদের জানতে হবে। ফাই হলো সর্বদা, তুমি ফাই নাও থিটা নাও যাই ধরো, এটাকে মনে রাখতে হবে এই কোণটা হবে হচ্ছে হলো আপতিত ফোটনের সাথে বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ। এটাকে যদি তুমি ফাই এর জায়গায় থিটা দিতা, তাহলে এই সূত্রটাকে 1 মাইনাস কস থিটা বানিয়ে দিতে হতো। সবসময় আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণটাই হচ্ছে এখানেই কজের সাথে বসে। কথা ক্লিয়ার? আর থিটাটা তুমি যদি বলো যে না, এটা যদি উপর দিকে না বিক্ষিপ্ত হয়ে নিচের দিকে হতো, তাইলে এই নিচের দিকে যে কোণটা আছে, বিক্ষিপ্ত ফোটনটা যদি এদিকে যেত আর ইলেকট্রনটা যদি ওইদিকে চলে যেত, তাইলে ফোটনটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে এই নিচের কোণটা নিতে হতো এখানে। কথা ক্লিয়ার? তুমি সেটাকে থিটা দাও, সেটাকে ফাই দাও, তুমি এটাকে থিটা এটাকে ফাই উল্টা দিতে পারো। আবার তুমি বিক্ষিপ্ত ফোটনকে উপরে না দিয়ে বিক্ষিপ্ত ফোটনকে নিচে দিতে পারো। বাট ফোটন যেই দিকে যাচ্ছে ওইটা হচ্ছে মেইন পয়েন্ট। ফোটন ধরো এখন উপরের দিকে যাচ্ছে, আর ও যাওয়ার কথা ছিল এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এখন গেল ধাক্কা খাওয়ার পর এদিকে চলে গেল, এই যে একটা কোণ করে গেল, এই কোণটাকেই এখানে বসাতে হবে। তাইলে আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী, আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণটাই হচ্ছে হলো কি এই যে কস ফাই, এর এখানে ফাই, এটাকে ফাই লিখো, থিটা লিখো, তোমার যা ইচ্ছা, আলফা লিখো, তুমি যা ইচ্ছা লিখো, কিন্তু তোমাকে করতে হবে কি বলো তো, অবশ্যই এটা আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ নিতে হবে। এটা ইম্পর্টেন্ট তথ্য। আবার একটা জিনিস মনে রাখবা, একটা কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বলে একটা টার্ম আছে, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা? কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে হলো ল্যামডা সি দ্বারা প্রকাশ হয়, আর এটা হচ্ছে এইচ বাই এম নট সি। মানে এইটুকু জিনিসকে, এই যে এইটুকুকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এই সূত্রটাকে অনেক সময় এভাবেও লেখা হয়। তাহলে এটা পুরোটা, এইটার জায়গায় কি লেখা হবে বলতো, এইটা এইভাবে লিখে যে ল্যামডা মানে ডেল ল্যামডা ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ডেল ল্যামডা ইকুয়াল টু হচ্ছে, সুতরাং ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে ল্যামডা সি যদি দেওয়া, তোমাকে প্রশ্নে কখনো কখনো বলবে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তখন সরাসরি তুমি এইটার জায়গায় এইখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বসাই দিবা। আর দেখো তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো সব মিটার এককে হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যে কোনো তোমার যদি দুটোটা এগুলোও ন্যানোমিটারে নাও, এটাও ন্যানোমিটারে নিতে পারো, তাহলে ওভারঅল কি এখান থেকে ন্যানোমিটারেই আসবে। ঠিক আছে? মানে সবগুলো ল্যামডা একই এককে হইতে হবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা। আবারও বলছি, সবগুলা ল্যামডা কি হইতে হবে, একই এককে হতে হবে, এটাই হচ্ছে এখানে মেইন কথা। তুমি যদি এগুলা ল্যামডা এককে নাও সবগুলা, তাহলে এটাও ল্যামডা এককে, সরি ল্যামডা বলছি ন্যানোমিটার এককে, এইগুলা যদি কি ন্যানোমিটার এককে নাও সবগুলা, তাহলে এটাও কি ন্যানোমিটার এককে পাবা। তার মানে এখানে তোমার
সবগুলা ল্যামডা কি একই এককে হতে হবে। মিটারে নিয়েও করতে পারো, সেন্টিমিটারেও করতে পারো, ন্যানোমিটারেও করতে পারো, বা প্রশ্নে যে এককে দেওয়া থাকবে ওই এককে তুমি রেখে করতে পারো, আনসার সেমই আসবে। এখানে কিছু এখনো তথ্য বাকি আছে তোমাকে। এইচ তো তুমি জানো, কি বলতো, প্লাঙ্কের ধ্রুবক। এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। এইচ প্লাঙ্কের ধ্রুবক। এই যদি প্লাঙ্কের ধ্রুবক হয়, এম নটটা কি বলতো? এইটা অনেকে এইটা নিয়ে কনফিউশন হবে। আপতিত ফোটনের ভর, ফোটন তো ভরহীন কণা, বিক্ষিপ্ত ফোটনের ভর, ফোটন তো ভরহীন কণাই, তাহলে এটা অবশ্যই ফোটনের ভর হইতে পারে না, তাহলে এটা অবশ্যই ইলেকট্রনের ভর। এবং ইলেকট্রনের যে নিশ্চল ভর আছে সেটা 9.1 ইন্টু 10 কত, 31 কেজি। এই যে ইলেকট্রনের নিশ্চল ভর আছে সেই ভরটাই হচ্ছে কি এম নট। সি তোমরা জানো আলোর বেগ, কস ফাই তো বললামই তোমাদেরকে। এটা হচ্ছে কি বিক্ষিপ্ত হওয়ার পর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বিক্ষিপ্ত হওয়ার আগের যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য সেটা। আর এটা হচ্ছে কি, এটা বললে বোঝায় হচ্ছে হলো যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। ল্যামডা যা ছিল, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যা আছে, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যা আছে, তাদের দুইটার মধ্যে পার্থক্যটাই হচ্ছে ডেল ল্যামডা। আমার মনে হয় তোমরা এটার ব্যাপারে এখন মোটামুটি কি একটু ক্লিয়ার হতে পেরেছো। তো এটা দিয়ে অবশ্যই এখন আমরা ছোট করে একটা ম্যাথ করব, দেন আমাদেরকে এটার পর আমরা শক্তি নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা শক্তির টপিকটাই হচ্ছে মেইন। এইটা তোমরা সবাই বই থেকে বুঝতে পারো, এইটার ব্যাপারে তোমাদেরকে শেখানোর তেমন কিছু নাই। তোমরা বলবো আসলেই কি শেখানোর নাই? এই জিনিসগুলো আমি এখন ক্লিয়ার করে দিয়েছি না, তুমি বইয়ের বিভিন্ন উদাহরণগুলো দেখে দেখে কিন্তু করে ফেলতে পারবা। তো এগুলো নিয়ে আসলে তেমন একটা ঝামেলা হয় না, আমাদের ঝামেলা হবে অন্য কোনো জায়গায়। তারপরও আমরা এটা একটা অঙ্ক করি না, এটা যদি একটা অঙ্ক করি তাহলে সমস্যা কোথায় হতে পারে? কোনো সমস্যা তো নাই, তাই না? তাহলে আমরা এই টপিকের একটা অঙ্ক করি, দেন আমরা পরবর্তী যে কোনো এর যে শক্তিগুলা, হ্যাঁ আমি জিনিসটা মুছে ফেলা ঠিক হয় না, বুঝছো, আবার আমাকে নতুন করে আঁকতে হবে। তাহলে এখানে একটা অঙ্ক করি। প্রশ্ন যে একটি ফোটন, আচ্ছা একটি এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন 6000 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন, জাস্ট আমি ধরতেছি আর কি, তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম এত বড় হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। 6000 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি 6000 তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন একটি নিশ্চল ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে সৃষ্ট নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত? সৃষ্ট নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত? আবার এখানে আরো কিছু কোশ্চেন করতে পারে। কি কি কোশ্চেন করতে পারে এখন সেগুলো একটু পরে আসবো। তো সৃষ্ট নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত, এতটুকুতে আগে থাকি। কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এখানে অনেকগুলো আমি কোশ্চেন করতে পারি। তো যেটুকু আলোচনা করেছি আপাতত ততটুকুতেই নিয়ে থাকি। যেই কোশ্চেনটা আমাকে এখানে সলভ করতে দেওয়া হয়েছে সেখানে সবার আগে এই যে যেটা আপতিত হয়েছে, মানে এই যে আপতিতটা, এটা হচ্ছে নিশ্চল ইলেকট্রন, তা আপতিত হলে এটা বিক্ষিপ্ত হয়ে গেছে এইভাবে, মানে এটা যাওয়ার কথা ছিল এইটা কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। ইলেকট্রনটা দিয়ে গেছে, ইলেকট্রন কত কোণে গেছে আমি জানি না, ইলেকট্রনটা এখানে আমার মেইন ফ্যাক্ট নয়, তাহলে এখানে ফোটনটা মেইন ফ্যাক্ট। তো এটা হচ্ছে আপতিত ফোটন, এখানে কি বলতো, এটা আপতিত ফোটন, পি দ্বারা ফোটন বুঝাচ্ছি। তাহলে এটা যদি আপতিত ফোটন হয় তাহলে আমাদের এটার যে ল্যামডাটা ছিল সেই ল্যামডাটা কত বলতো, 6000 ন্যানোমিটার। 6000 ন্যানোমিটার কত কোণে বিক্ষিপ্ত হয়েছে, এটা হচ্ছে 5। তাহলে আমাদের ল্যামডা প্রাইমটা বের করতে হবে। তো আমরা সূত্র কি জানি বলো তো? তোমরা যদি আমার সাথে একটু আগে প্র্যাকটিসটা করে থাকো তাহলে কিন্তু জানার কথা। সূত্র হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। তাই দেখো তো তোমরা কিন্তু সহজেই এখান থেকে এই জিনিসটা বের করতে পারবা। কিভাবে? সুতরাং আমাদের লাগবে হচ্ছে কি
সৃষ্ট নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে এই ল্যামডা প্রাইম কত এটা বের করতে হবে। তো ল্যামডা প্রাইম ইকুয়াল টু কি বলো তো, সরি এটা ল্যামডা ওয়ান না দিয়ে এক এক জায়গায় এক এক বই এত এক এক রকম দিচ্ছে, এটা ল্যামডা প্রাইম। তাহলে এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস ফাই, এটা একটা, এটার সাথে এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে ল্যামডা। তাহলে দেখো আমি যখন এখানে মানগুলা বসাবো, যে এটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 ইন্টু হচ্ছে হলো কত 3 ইন্টু 10⁻8, আর উপর হচ্ছে কি 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, 1 মাইনাস কস কত কস 60 ডিগ্রি, দেন এই প্লাস হচ্ছে ল্যামডা কত, যেটা আপতিতটা 6000। এই পার্টটুকু আগে করে এটার সাথে 6000 যোগ করে দিলে আমরা নতুন তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো। এবং আমি সেটা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি একটু তোমাদেরকে করে দেখাচ্ছি, যে সেটা হবে হচ্ছে হলো কম আসে, এটা 6000.0004 এত ন্যানোমিটার আসতেছে। তাইলে আমাদের এখানে দেখো ল্যামডাটা আসলো কত বলো তো, 6000.000012 ন্যানোমিটার। তাহলে আমাদের এখানে সংঘর্ষের পর অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে বলো তো। তাহলে বৃদ্ধিটা আমরা কি জানি, ডেল ল্যামডা ইকুয়াল টু কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। তো আমি ল্যামডা প্রাইম যদি বসাই 6000.000012 মাইনাস 6000, তাইলে কত আসবে 0.00012 ন্যানোমিটার, এতটুকু। এইটাই হচ্ছে হলো বৃদ্ধি পাইছে এখানে। তাইলে আমার মনে হয় এই ম্যাথটুকু করতে তেমন একটা প্রবলেম তোমাদের হবে না ইনশাআল্লাহ। তো আমার কাছে এগুলো সোজা টাইপের ম্যাথই মনে হয়, এগুলো বিভিন্ন বইতে আছে। এখন আমরা একটু ভিন্ন ধরনের ম্যাথ করব। কি ধরনের ম্যাথ সেটা? তো তোমরা এখন যে জিনিসটা আমাকে জিজ্ঞেস করতে পারো যে আসলেই কি আপনি ভিন্ন ধরনের ম্যাথ করাবেন, ইয়েস। তাহলে তোমরা একটু এই মানগুলো একটু লিখে রাখো, বা আমি হচ্ছে এইটুকু করে এই যে এটা মুছে ফেলি, হ্যাঁ, তাইলে জিনিসটা একটু তোমাদের কাছে এখন আসান হবে। দেখো এই যে এখান থেকে আপতিত ফোটন এখানে একটা ইলেকট্রনের উপর আঘাত করলো, এইভাবে যাওয়ার কথা ছিল, বিক্ষিপ্ত ফোটন, এটা বিক্ষিপ্ত ফোটনটা এদিকে যাচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা প্রাইম, এটা হচ্ছে আপতিত ফোটন এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা। ইলেকট্রনটা বিক্ষিপ্ত ইলেকট্রন এদিকে চলে গেল, এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন। দেন এটা কত ডিগ্রি কোণে গেছে, ধরো 60 ডিগ্রি কোণে, তাহলে এটা ফাই কোণ অ্যাকচুয়ালি। এইটারটা আমি আপাতত কি এটা থিটা কোণে গেছে, এটাটা নিয়ে আমার তেমন একটা কাজও নাই আমাদের। এখন আমি তোমাদেরকে শেখাবো আপতিত ফোটন, যেহেতু এটা ভরহীন একটা কণা, আপতিত ফোটনের মোট শক্তি কত বলো তো। এখানে আপতিত ফোটনের মোট শক্তি, এখানে মোট শক্তি আছে না একটা, মোট শক্তি ওর মানে আপতিত ফোটনটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাওয়ার আগে বা সংঘর্ষের পূর্বে মোট শক্তি ই ইকুয়াল টু কি বলতো, এইচ বাই ল্যামডা, বা সিএইচ বাই কি ল্যামডা, সিএইচ বাই ল্যামডা, এটা দিয়ে শক্তি, এটাই তার মোট শক্তি, এটাই তার কি গতিশক্তি। তার যেহেতু নিশ্চল কোনো ভর নাই, তাহলে তার নিশ্চল কোনো শক্তি নাই, পুরোটাই হচ্ছে কি গতিশক্তি। এটাই কি পুরোটা মোট শক্তি বা গতিশক্তি, মোট শক্তি বা গতিশক্তি, তার মোট শক্তি। আবার বিক্ষিপ্ত ফোটনটার যেহেতু একটা তরঙ্গ আছে এর, তাইলে কি এর নিশ্চল কোনো শক্তি নাই, তাহলে পুরোটাই হচ্ছে তার মোট শক্তি বা গতিশক্তি। এই বিক্ষিপ্ত ফোটনের শক্তি কত, এটাকে ই প্রাইম বললে এইচ সি বা সি এইচ যেটাই লিখি ল্যামডা প্রাইম। তাহলে তোমার যদি এখন আমি প্রশ্ন করি, এই কোশ্চেনটাতেই অ্যাড করে দিই যে আপতিত ফোটনের শক্তি কত, এটা দিয়ে বের করব। যদি বলে যে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কত, তাহলে আগে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা প্রাইম এটা বের করতে হবে। যদি তোমাকে আমি কখনো বলি বা তোমার প্রশ্নে বলা হয় বিক্ষিপ্ত ফোটনের শক্তি কত, তাহলে বিক্ষিপ্ত ফোটনের ল্যামডা লাগবে, কি লাগবে ল্যামডা লাগবে। বিক্ষিপ্ত ফোটনের ল্যামডা বের করার পর তারপর আমাদের কাজ কি বলতো, এই সূত্রের মধ্যে যদি বসাই দেয় তাহলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি পেয়ে যাব। তো এইটাও একটা কনসেপ্ট, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের জন্যই তোমাকে আমি বুঝিয়ে দিলাম। তোমাকে এগুলা কি করতে হবে, নোট করে রাখতে হবে, সুন্দর করে নোট করো, সবাই নোট করো নিচে যে কি আপতিত ফোটনের শক্তি এটা, তারপর তাহলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কোনটা হবে, এটা হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে তাই কি শক্তিটা চেঞ্জ হয়ে যাবে। এটা শক্তি, এটা যেহেতু ছোট, তাহলে এই আপতিত ফোটনটার শক্তি মোট শক্তিটা বড় হবে, এই শক্তিটা বড় আর এই শক্তিটা কি তুলনামূলক ছোট। কেন, কারণ ল্যামডা বড় হইলে ভাগফলটা ছোট হয়ে যায়। কথা ক্লিয়ার তোমাদের কাছে? এবার আসো আরেকটা কোশ্চেন, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে হলো তোমাকে প্রশ্ন করলো
যে এই বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি কত, মানে গতিশক্তি অ্যাকচুয়ালি, ঠিক আছে, ও কত গতিশক্তি নিয়ে এদিকে চলে গেল। তাহলে বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি, বিক্ষিপ্ত ইলেকট্রন এর গতিশক্তি। তো এই জিনিসটা অনেকভাবে করা যায়, আমি সিম্পলভাবে করি। এটা অনেকে শক্তির কনজারভেশন দিয়ে করে, অর্থাৎ হচ্ছে হলো অনেকে না, এটাই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি। শক্তির কনজারভেশন বা শক্তির সংরক্ষণশীলতার নীতি, সেখানে নিশ্চল ভর, গতিশীল ভর ইত্যাদি 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 এনে তারপর সেখানে প্রমাণ করা যায় নিশ্চল ভর বা নিশ্চল শক্তি এবং গতিশক্তি এগুলো মোট যোগ করে সেখান থেকে ইলেকট্রনটার গতিশক্তি বের করা যায়। কথা ঠিক আছে? আমি অতটুকুতে যাব না, আমি আরও সিম্পলে থাকবো। কীরকম সিম্পলে থাকবো? দেখো, আপতিত ফোটনের যে শক্তি ছিল না, ইলেকট্রনটা তো এখানে বসেছিল, তো ইলেকট্রনটা এদিকে গেল কিভাবে? নিশ্চয়ই ফোটন তারে কিছু শক্তি দিছে, কিছু শক্তি দেওয়ার কারণেই কিন্তু ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেছে, অর্থাৎ ফোটনের শক্তি কমে গেছে। এই শক্তিটা কম নাই মাত্র আমরা বুঝলাম, ল্যামডা প্রাইমটা বড় হয়, এই জন্য এই শক্তিটা কম আর এই শক্তিটা বেশি। তাইলে এই শক্তিটার কিছু অংশ কে নিয়ে গেছে? ইলেকট্রন নিয়ে চলে গেছে, বাকিটুকু এদিকে গেছে। তাইলে যেইটুকু ইলেকট্রন নিয়ে চলে গেছে ওইটাই ইলেকট্রনের গতিশক্তি, ওইটাই কি বলতো? ইলেকট্রনের গতিশক্তি। এবং তাইলে ইলেকট্রনের গতিশক্তি ইকুয়াল টু কি বলতো? ইকে ইকুয়াল টু আপতিত শক্তি মাইনাস হচ্ছে কি বিক্ষিপ্ত শক্তি। তাহলে তুমি এটা বের করে নাও, এটা বের করে নাও, দুইটার মধ্যে বিয়োগফলটা করো, তাইলে তোমার ইকেটা বের হয়ে যাবে। কার? ইলেকট্রনের। কার? বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি। আবার কখনো কখনো ইলেকট্রনটার বেগ বের করতে বলতে পারে, যে ইলেকট্রনটা কত বেগে চলে গেছে, কত বেগে চলে গেছে, এটা তোমার বলতে পারে। তখন এটা ইকুয়াল টু কি বলতো? এম হাফ এম নট ভি স্কোয়ার, হাফ এম নট ভি স্কোয়ার। এম নটটা কি মনে আছে? ইলেকট্রনের ভর। তাইলে যদি তুমি কি এই দুইটার বিয়োগফল থেকে ইকেটা বের করো, আবার ইকে ইকুয়াল টু হাফ এম নট ভি স্কোয়ার, তাহলে এখান থেকে ভি বের করা যাবে না? মানে এখান থেকে আমি বলতে চাচ্ছি এটা আবার ইকে ইকুয়াল টু এই একই সমীকরণ, দেখো তো, হাফ এম নট ভি স্কোয়ার। এম নটটা কি? ইলেকট্রনের নর্মাল ভর, 9.1 ইন্টু 10 ইনভার্স 31। আর যদি তুমি এখান থেকে কি ইলেকট্রনটা গতিশক্তিটা বের করতে পারো, ওই গতিশক্তি এনে যদি এই সমীকরণে বসাই দাও, তাইলে ইলেকট্রনটা কত বেগে দিক দিয়ে চলে আসছে এখান থেকে ভিটা বের করে নিতে পারবা না? ভিটা কিন্তু বের করে নেওয়া পসিবল হবে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি দিক দিয়ে গতিশক্তি নির্ণয়ের পর সেখানে বেগটাও নির্ণয় করা পসিবল হবে। তো তোমরা আজকে খুব সুন্দর করে এগুলা নোট করে রাখবা, আমার প্রত্যেকটা কথা নোট করে রাখবা, এগুলো নোট করে রাখলে বুঝতে সুবিধা হবে। তাহলে কম্পটন ইফেক্টের মূল আলোচনাটা কি হচ্ছে? যদি একটা উচ্চ শক্তি সম্পন্ন ফোটন একটা লক্ষ্যবস্তুকে আঘাত করে, তাহলে দুইটা দুই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো আপতিত ফোটন অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের শক্তিটা একটু কম হবে, এই শক্তিটা একটু কম হয়, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়? বেশি হয়। কার? বিক্ষিপ্ত ফোটনের। এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার ঘটনাটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। সেটা নির্ণয় করতে হয় কিভাবে? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। সেই সূত্র থেকে ল্যামডাগুলোকে ক্যালকুলেশন করা যায়। আপতিতটা কত, বিক্ষিপ্তটা কত। আপতিতটা দেওয়া থাকলে বিক্ষিপ্তটা বের করা যায়, বিক্ষিপ্তটা দেওয়া থাকলে আপতিতটা বের করা যায়। অথবা কখনো কখনো কি বের করা যায় বলতো? কতটুকু পরিবর্তন হয়েছে সেটাও বের করা যায়, মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে কখন? বিক্ষেপণের পর। আর সবসময় মনে রাখতে হবে ফাইটা কি? ফাইটা সবসময় হচ্ছে হলো আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ। বিক্ষিপ্ত ফোটনটা উপরে গেলে উপরের দিকে কোণ, নিচে গেলে নিচের দিকে কোণ, মনে থাকবে। দেন আমাদেরকে বলতে পারে আপতিত ফোটনের শক্তি কত? এইচসি বাই ল্যামডা। তারপর হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কত? এইচসি বাই ল্যামডা প্রাইম, কারণ হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম। এটা যেহেতু বড়, তাহলে এই শক্তিটা, বিক্ষিপ্ত ফোটনের শক্তিটা আপতিত ফোটনের শক্তি অপেক্ষা কম হবে, বাট আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। এখন আমাকে বলতে পারে কখনো কখনো, যেহেতু এদের শক্তি তুমি জানো, তাহলে ইলেকট্রনটার গতিশক্তি কত? ইলেকট্রনটার গতিশক্তিটা কত? কত শক্তি নিয়ে সে চলে যাচ্ছে বা চলে গেল? তাহলে সেই এখান থেকে এই যে মোট শক্তি যেটা আপতিত হয়েছে তার একটা অংশ নিয়ে কে ইলেকট্রনের দিকে চলে গেছে, বাকি অংশটাই কিন্তু এটা। তো আমি যদি এটা থেকে এটা বাদ দিই, তাহলে বাকি যেটুকু নিয়ে ইলেকট্রন চলে গেছে এটা পাওয়া যাবে না, ডিফারেন্সটা। তাইলে ইলেকট্রনটার গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস হচ্ছে হলো কি বিক্ষিপ্তটা, ই প্রাইম। এখান থেকে ইলেকট্রনের গতিশক্তি বের হবে। আবার কখনো কখনো যদি ইলেকট্রনের গতিশক্তি বের করতে বলে তোমাদেরকে, তাহলে খুব সহজে এখান থেকে তুমি ইকেটা বের করে নিবা এই প্রথম সমীকরণ থেকে, দ্বিতীয় সমীকরণে নিয়ে বসাই দিলে এই ইলেকট্রনটার কি গতিবেগ বের হয়ে যাবে, বা বেগ, গতিবেগ
বা বেগ বের হয়ে যাবে। বেগ বের করতে বললে আর কি, যদি কখনো গতিশক্তির পর বেগ তোমাকে বের করতে বলে, তাহলে এখানে তো গতিশক্তি বের হয়ে যাবে, দেন এই জায়গায় এসে আবার এখান থেকে কি এই গতিশক্তির মানটা এখানে বসাই দিবা, দেন এখানে ইলেকট্রনের ভরটা বসাবা, এখানে কি বেগ অটোমেটিকলি বসে যাবে। তো তোমরা যদি এগুলো খুব সহজে চিন্তা করো এবং ভালোভাবে প্র্যাকটিস করো, আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। এটার উপর 2টা ক্লাস হওয়ার কারণ আছে। আজকে আমরা আলোচনা করলাম তরঙ্গ দৈর্ঘ্যগুলো নিয়ে, দেন হলো শক্তিগুলো নিয়ে, আপতিত ফোটন, বিক্ষিপ্ত ফোটন দুটোটার শক্তি নির্ণয়, দেন বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় নিয়েও আমরা কিন্তু শিখেছি। তাহলে আজকে পুরো ক্লাসটা গেল তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি নিয়ে। আগামী ক্লাস আমাদের যেটা থাকবে, সেই ক্লাসে আমরা কি শিখব? সেই ক্লাসে আমরা শিখব ভরবেগ নির্ণয়। কি নির্ণয়? আপতিত ফোটন, বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ইলেকট্রন, এগুলোর ভরবেগ কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? দেন আরও জানবো কি বলতো, আরও জানবো হলো এই একটা ফাই দেওয়া থাকলে থিটাটা কিভাবে বের করা যেতে পারে, থিটা দেওয়া থাকলে ফাইটা কিভাবে বের করা যেতে পারে। এই যে এই অ্যাঙ্গেলগুলো, এগুলো কখনো যদি না দিয়ে এগুলো বের করতে বলে, তাহলে কিভাবে আমরা বের করতে পারবো, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তুমি বলো আপনি একটা ম্যাথ করাইছেন, এইগুলার তো কোনো ম্যাথ করাইলেন না, এইগুলা নিয়ে ম্যাথ কিন্তু তোমার বইয়ে আছে, তপন স্যারের বইয়ে বিভিন্ন বোর্ডে, 2টা না কটা বোর্ডে আসছে, বুঝছো? 2টা বোর্ডে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসছে। তারপর ইঞ্জিনিয়ারিংয়ে তো আছেই, ইভেন 17-18 বুয়েট ভর্তি পরীক্ষা এমন একটা কোশ্চেন এসেছে যে বিক্ষেপণের পর ফোটনের ভর কত, সরি ভর নয় মনে হয়, ইয়েস, ফোটনের ভর কত। তো বলো তো ফোটনের ভর কত হবে বিক্ষেপণের পর? ফোটন তো একটা ভরহীন কণা, ফোটনের যদি ভরহীন কণা হয় তাহলে বিক্ষেপণের পরও তো তার ভর থাকবে না। এই কথাটাই লিখতে হলে একটা লাইন লিখলেই নাম্বার পেয়ে যাচ্ছ। আবার বলছে তখন মনে হয় বিক্ষিপ্ত ফোটনের ভর বলছে, আর বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি বের করতে বলছে, তাহলে গতিশক্তি বের করা যাবে না, ইলেকট্রনের গতিশক্তি। আবার বলছে ধরো কখনো কখনো কোনো প্রশ্নে বলে যে বিক্ষিপ্ত ফোটনটার শক্তি বের করো, তখন এটা দিয়ে বের করতে হয় আর কি। এটা বের করার জন্য আগে ল্যামডা প্রাইমটা বের করতে হয়। ল্যামডা প্রাইমটা কোন সূত্র থেকে? ওই যে আগে এই ম্যাথটা করলাম যেই সূত্র দিয়ে, সেই সূত্র থেকে আগে বের করে নিয়ে আসতে হবে। একটু তোমাকে স্মার্টলি আলোচনা করতে হবে বা স্মার্টলি চিন্তা করে এগুলো সমাধান করতে হবে। আলোচনা কার সাথে করবো? পরীক্ষা হলে তো আলোচনা করা যাবে না। তুমি বলো ভাই আপনার কথা গোলাই ফেলছেন, কথা গুলিয়ে গেছে, বাট কথা একটাই চূড়ান্ত কথা। সেই কথাটা কি? সেই কথা হচ্ছে টপিকটা খুব ভালো করে নোট করে রাখতে হবে এবং চোখের সামনে ভাসতে হবে। যখন তুমি পরীক্ষা দিবা তখন আমার কথাগুলো তোমার কানে বাজতে হবে। যদি কানে বাজে, তোমার নোটটা তোমার চোখের সামনে ভাসে, তাহলে দেখবে যে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারতেছো। এই হলো পহেলা চ্যাপ্টার, মানে হলো কম্পন ইফেক্টের প্রথম পার্ট। দেন আসবে পার্ট 2। পার্ট 2টা আরও বেশি ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া তো অবশ্যই অবশ্যই রয়েছে। আর যদি মরে যাই, আরও বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ হাফেজ।